আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি শফিউর রহমান রাফি। আজকে আমরা নবম দশম শ্রেণী এবং এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের 3 নম্বর অধ্যায় যেটা আছে অর্থাৎ বলের চ্যাপ্টারটা আজকে আমরা পড়বো। তাহলে চলো শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটা আমরা কয়েকটা ভাগে ভাগ করব। তো আমরা ধীরে ধীরে সবগুলো টপিক আলোচনা করব। তাহলে চলো দেখি আমরা এই অধ্যায়ে কি কি শিখবো। তো প্রথমে এই অধ্যায়ে আমরা বল এবং জড়তার ধারণা ব্যাখ্যা করতে পারবো। নিউটনের যে সূত্রসমূহ রয়েছে অর্থাৎ নিউটনের যে বিখ্যাত 3টি সূত্র রয়েছে এই অধ্যায়ের, সেই 3টি সূত্র শিখবো। মৌলিক বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। সাম্য এবং অসম বলের ধারণা লাভ করতে পারবো। বলবেগ কি তা আমরা বুঝতে পারবো। সংঘর্ষের ধারণা এবং সূত্রাবলী নিয়ে আলোচনা করব। নিউটনের দ্বিতীয় ও তৃতীয় সূত্রের যে রাশিমালা রয়েছে অর্থাৎ যেসব রাশি দিয়ে আমরা অঙ্ক করতে পারি সেই রাশিগুলো আমরা শিখবো। তারপরে দেখো মহাকর্ষ বল কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং ঘর্ষণ বল ও এর প্রকারভেদ নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তো চ্যাপ্টার শুরুতে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বল। ঠিক আছে, চলো দেখি বল কাকে বলে। বল হচ্ছে এমন একটি রাশি যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয় এবং সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে আবার দেখি যে বল হচ্ছে এমন একটি রাশি যার প্রয়োগের ফলে স্থির বস্তু গতিশীল হয়। তো প্রথমে দেখো এখানে একটা বল রয়েছে। ঠিক আছে, এই বলটি ধরলাম, এই বলটার আদিবেগ হচ্ছে ইউ সমান সমান 0 মিটার/সেকেন্ড, অর্থাৎ এই বলটির আদিবেগ হচ্ছে 0। এখন যদি এই বলটিকে যদি আমরা এই বল প্রয়োগ করার ফলে অর্থাৎ পিছন থেকে যদি আমরা ধাক্কা দিই অথবা বলটি যদি আমরা লাথি মারি, তাহলে এবার দেখবা বলটি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, সামনের দিকে আগাবে। ফলে বলটার বেগ বৃদ্ধি পেয়ে ধরলাম ভি সমান সমান 5 মিটার/সেকেন্ড হলো। এই যে বলটা আগে বেগ ছিল 0 এবং বলটা এখন বৃদ্ধি পেয়ে 5 মিটার/সেকেন্ড হলো। এটা হচ্ছে তোমার, এটা কি তোমার হচ্ছে বল বলা হয়। ঠিক আছে, এবং দেখো এখানে আরেকটা বল রয়েছে, এই ছোট বল, এই বলটাকে আদিবেগ ধরলাম 5 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এখন এই বলটাকে যদি আমরা লাথি মারি বা পেছন থেকে ধাক্কা দিই, ফলে বলটার যে বেগটা বৃদ্ধি পেয়ে ধরলাম 10 মিটার/সেকেন্ড হলো। ঠিক আছে, বলটা আগে বেগ ছিল তোমার 5 মিটার/সেকেন্ড, এখন বলটার বেগ বৃদ্ধি পেয়ে 10 মিটার/সেকেন্ড বাড়লো। এই যে বল প্রয়োগের ফলে, ঠিক আছে, অর্থাৎ বল হচ্ছে এমন একটি রাশি যার প্রয়োগের ফলে এই যে স্থির বস্তু দেখো গতিশীল হলো। ঠিক আছে, 0 থেকে বৃদ্ধি পেয়ে 5 মিটার/সেকেন্ড হলো এবং এই যে সমবেগে ছিল অর্থাৎ 5 মিটার/সেকেন্ড বেগে বলটা ছিল, এর বেগটা পরিবর্তিত হয়ে 10 মিটার/সেকেন্ড হলো। এটাকে তোমার বল বলা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে জড়তা। জড়তা মূলত এই বলের উল্টা রাশি। ঠিক আছে, জড়তা হচ্ছে মূলত বলের উল্টা রাশি। তো বল প্রয়োগ করলে দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাওয়া এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, সেটাকে তোমার জড়তা বলা হয়। ঠিক আছে, ধরো এখানে একটা বল রয়েছে। ঠিক আছে, এই বলটার আদিবেগ হচ্ছে ইউ সমান সমান 0 মিটার/সেকেন্ড। এখন তুমি যদি এই বলটাকে পেছন থেকে ধাক্কা দাও, তাহলে এই বলটা কি হবে, আগের মতো যদি এর বেগ 0 মিটার/সেকেন্ড হয়, অর্থাৎ এই যে বলটাকে ধাক্কা দেওয়ার ফলে যদি এর বেগ যদি আগের মতো 0 থাকে অর্থাৎ বেগ যদি বৃদ্ধি না পায় এবং বস্তুটা যদি স্থির থাকে, তাহলে এটাকে তোমার জড়তা বলা হয়। ঠিক আছে, আবার ধরো এখানে একটা বল রয়েছে, যে বলটার বেগ হচ্ছে তোমার 5 মিটার/সেকেন্ড। এখন এই বলটাকে যদি আমি ধাক্কা দেই, ধাক্কা দেওয়ার ফলে বলটার বেগ যদি বৃদ্ধি না পায় অর্থাৎ 5 মিটার/সেকেন্ডই থেকে যায়, অর্থাৎ এই যে গতিশীল বস্তুটা যার বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, এর ধাক্কা দেওয়ার ফলে যদি এর বেগ আগের মতোই 5 মিটার/সেকেন্ড থেকে যায়, তাহলে দেখো এটা এই যে ধর্মটা এটাকে তোমার জড়তা বলা হয়। তাহলে দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা ধর্ম, সেটাকে জড়তা বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে তোমার মৌলিক বল। ঠিক আছে, তো এই যে বলটা আমরা তখন যে বল শিখলাম, বল কাকে বলে। তো এই বল তোমার মহাবিশ্বে 4 ধরনের বল পাওয়া যায়। একটা হচ্ছে মহাকর্ষ বল, 2 নম্বর হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, 3 নম্বর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল এবং 4 নম্বর হচ্ছে সবল বল। ঠিক আছে, এখন আমরা এই 4টা বল নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমেই যে বলটি আসে সেটা হচ্ছে মহাকর্ষ বল। ঠিক আছে, আমরা এখানে যে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎ চৌম্বকীয় বল এবং সবল নিউক্লিয় বল, 4টা বলের আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। তো মহাকর্ষ বল কি? মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ,
সেটাকে তোমার মহাকর্ষ বল বলা হয়। ঠিক আছে, তো দেখো, এবং এই মহাকর্ষ বল মূলত নক্ষত্রগুলোকে নক্ষত্রগুলো একত্র করে গ্যালাক্সি যে গঠিত হয় সেটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। ঠিক আছে, এরপর দেখো দুর্বল নিরীক্ষক বল। দুর্বল নিরীক্ষক বল মূলত বিটা ক্ষয়ের জন্য দায়ী হয়, অর্থাৎ বিভিন্ন যে তেজস্ক্রিয় মৌলগুলো রয়েছে সেই তেজস্ক্রিয় মৌলের মধ্যে একটা হচ্ছে তোমার বিটা। তো বিটা ক্ষয়ের কারণেই তোমার এই দুর্বল নিরীক্ষক বলটি সৃষ্টি হয়। এরপরে দেখো তড়িৎ চুম্বকীয় বল। এই তড়িৎ চুম্বকীয় বল মূলত বিভিন্ন তোমার যে মৌলিক কণিকাগুলো রয়েছে, মৌলিক কণিকার যে আণবিক গঠন, সেই আণবিক গঠনের জন্য দায়ী হচ্ছে এই তড়িৎ চুম্বকীয় বল। এরপর আসে সবল নিরীক্ষক বল। আমরা জানি যে একটি পরমাণুতে তোমার প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো এই প্রোটন এবং নিউট্রনকে যে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠিত হয়। ঠিক আছে, প্রোটন এবং নিউট্রনের মাধ্যমেই তো নিউক্লিয়াসটা গঠিত হয়। তো এই প্রোটন এবং নিউট্রনকে আবদ্ধ করে যে নিউক্লিয়াস গঠিত হয় সেটাকে তোমার সবল নিরীক্ষক বল বলা হয়। ঠিক আছে, তো এই মহাকর্ষ বলের সবলতা অর্থাৎ শক্তি সম্পর্কে তেমন একটা ধারণা পাওয়া যায় না, তবে যে দুর্বল নিরীক্ষক বল রয়েছে, দুর্বল নিরীক্ষকের শক্তি হচ্ছে 10⁻30। তারপর তড়িৎচুম্বকীয় বলের জন্য রয়েছে 10⁻36 অথবা 39 অথবা 10⁻40, অর্থাৎ এই তিনটা তোমার বিভিন্ন মতভেদ পাওয়া যায়। এবং সবল নিরীক্ষক বলের সবলতা হচ্ছে 10⁻42 অথবা 41। তো মহাকর্ষ বলের পাল্লা হচ্ছে অসীম। দুর্বল নিরীক্ষক বলের দেখো পাল্লা হচ্ছে 10⁻16 অথবা 10⁻18। এবং তড়িৎচুম্বকীয় বলের পাল্লা হচ্ছে অসীম এবং সবল নিরীক্ষক বলের পাল্লা হচ্ছে 10⁻15। এরপরে দেখো, তো এই যে চারটা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল হচ্ছে এই মহাকর্ষ বল। ঠিক আছে, সবচেয়ে দুর্বল বল, এটা পরীক্ষায় আসে যে সবচেয়ে দুর্বল বল কোনটি, তা বলবা মহাকর্ষ বল। এবং সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে এই যে সবল নিরীক্ষক বলটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী বল। ঠিক আছে, এবং এই যে দুর্বল নিরীক্ষক বলের শক্তি হচ্ছে তোমার এই যে মহাকর্ষ বল, এই যে মহাকর্ষ বলটা এবং এই যে তড়িৎচুম্বকীয় বল, এই দুটার মাঝামাঝি শক্তি হচ্ছে তোমার এই দুর্বল নিরীক্ষক বলের। ঠিক আছে, এরপর তোমার বাহক কণা, অর্থাৎ এটা কোন কণা, এই যে চারটি বল রয়েছে, এই চারটি বল কোন কোন কণা বহন করে। তো মহাকর্ষ বলটি তোমার গ্রাভিটন কণা বহন করে, দুর্বল নিরীক্ষক বলটি তোমার বোসন কণা বহন করে, তড়িৎচুম্বকীয় বল হচ্ছে ফোটন কণা বহন করে এবং সবল নিরীক্ষক বলটি তোমার মেসন কণা বহন করে। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা আজকের যে লাস্ট টপিক অর্থাৎ সাম্য বল এবং অসাম্য বল নিয়ে আলোচনা করব। তো দেখো, দুই বা ততোধিক বল যদি একটি বস্তুর উপর প্রয়োগ করার ফলে সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটি স্থির থাকে, একে সাম্য বল বলা হয়। তারপর আরেকবার দেখো, দুই বা ততোধিক বল অর্থাৎ একের অধিক বল যদি একটি বস্তুর উপরে প্রয়োগ করার ফলে সম্মিলিত লব্ধি যদি শূন্য হয় তাহলে বস্তুটি স্থির থাকে, একে সাম্য বল বলা হয়। আর লব্ধি যদি শূন্য না হয়, বস্তু যদি স্থির না থাকে তাহলে তাকে অসাম্য বল বলা হয়। যেমন দেখো, এখানে দুই দিকে দুটি কাঠি রয়েছে, অথবা দুই দিকে দুটি মানুষের হাতও চিন্তা করতে পারো, এবং মাঝখানে দেখো একটি বস্তু রয়েছে এবং দুই দিকে সমান বল প্রয়োগ করার ফলে বস্তুটি দেখো মাঝখানে, একদম মাঝখানে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, কোনো দিকে কম বেশি নাই, কিন্তু মাঝখানে একদম স্থির অবস্থা রয়েছে, এদিকে টান টান অবস্থা, এদিকেও টান টান অবস্থা, সমান বল প্রয়োগ করা হয়েছে। এবং নিচের দিকে ফলে একটি কি হয়, নিচের দিকে তোমার অভিকর্ষ বল কাজ করে। এই যে বস্তুটা এই অবস্থায় আছে একেই তোমার সমবল বলা হয়। এবং দেখো এখানে লব্ধিটা তোমার শূন্য, অর্থাৎ দুই দিক থেকে সমান হয়ে বল প্রয়োগ করার ফলে তোমার তোমার হচ্ছে লব্ধিটা শূন্য হয়ে গেছে। এবং দেখো এখানে দুই দিক থেকে কিন্তু সমান হয়ে বল প্রয়োগ করা হয় নাই। দেখো এদিক দিকে একটু তোমার বেশি বল প্রয়োগ করা হয়েছে এবং এদিকে একটু কম বল প্রয়োগ করা হয়েছে, ফলে বস্তুটি দেখো একটু, এটা কিন্তু একটু সাইডে আছে তাই না, এটা কিন্তু মাঝখানে অবস্থানে নাই এবং বলটার কিন্তু স্থির নাই। ঠিক আছে, এদিকে কেউ আবার বেশি বল প্রয়োগ করছে, এদিকে কম বল প্রয়োগ করছে, এবং ফলে বস্তুটি কিন্তু লব্ধিও কিন্তু শূন্য হয় নাই। এই যে বস্তুটি এই অবস্থা রয়েছে এই তোমার অসম বল বলা হয়। আশা করি বুঝতে পারছো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।